এই নয়াদিল্লিতে আমাদের নজর রয়েছে আজ সকাল থেকে। তার কারণ নয়াদিল্লিতে এবার তাখতে কে বসবেন? অবশ্যই নরেন্দ্র মোদী বসবেন। তিনি নেতা, তিনি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু শপথ কবে? সম্ভবত 9 জুন নরেন্দ্র মোদী শপথ নেবেন তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে। 9 জুন রবিবার, আর সেদিনই হয়তো তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আরো জানবো, আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, কি খবর পাচ্ছি আমরা ভিতর থেকে? দেখো তনু, এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে 8ই জুনের বদলে 9ই জুন শপথ নিতে চলেছেন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী, এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠান সন্ধ্যে 6টার কিছু পরে শুরু হবে এবং 7টা থেকে 7:30টার মধ্যে এই সময়টাতেই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তিনি শপথ নেবেন তৃতীয়বারের জন্য। এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই কিন্তু সমস্ত পড়শি দেশের যারা রাষ্ট্রপ্রধানরা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়ে গিয়েছে। শেখ হাসিনা তিনি ইতিমধ্যে কনফার্ম করেছেন তিনি আসবেন এবং তিনি আগামীকালই ভারতে আসছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তার সঙ্গে সঙ্গে নেপাল, ভুটান, শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারাও কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে যদি নরেন্দ্র মোদী শপথ নেন তার এই জয়ের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন সেই রাষ্ট্রপ্রধানরাও। ফলে সব মিলিয়ে জমজমাট হতে চলেছে রবিবাসরীয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, আজকে রাতের মধ্যে সমস্ত সাংসদ এবং তাদের যারা মুখ্যমন্ত্রীরা রয়েছেন অর্থাৎ তাদের সবাইকে বিজেপির তরফ থেকে আসতে বলা হয়েছে এবং আগামীকাল সংসদীয় যে কমিটি রয়েছে সেই সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে এবং সেই সংসদীয় কমিটির বৈঠকের পরেই কিন্তু চূড়ান্ত শিলমোহর পড়বে যে কোন দলকে বা কোন ব্যক্তি কোন পোর্টফোলিও পাচ্ছেন, সেই সমস্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তারপরে রাষ্ট্রপতির কাছে যাওয়া হবে এনডিএর তরফ থেকে তাদের সরকার গঠন করার জন্য তাদের কাছে যথেষ্ট যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা জানানো হবে এবং তারপরেই রাষ্ট্রপতি তাদেরকে সেই পরিস্থিতি অর্থাৎ তারা যে দাবি করছেন যে তারা সরকার গঠন করতে পারবেন তার সপক্ষে প্রমাণ দেওয়ার কথা বলবেন এবং সেটা দেওয়ার পরেই শপথ গ্রহণের দিন চূড়ান্ত হবে এবং সেই কারণেই একটা দিন পেছানো হয়েছে গোটা প্রক্রিয়া বলে এখনো পর্যন্ত আমরা সরকারি সূত্রে জানতে পারছি। মৈত্রেয়ীর সঙ্গে থাকো। একদিকে সংখ্যা কত রয়েছে সেই সংখ্যার কথা যেমন তারা জানাবেন, তেমনি এই সংখ্যার বিচারেই কিছুটা কয়েক কদম পিছিয়ে রয়েছে যারা সেই আইএনডিআইএ ও দফায় দফায় বৈঠক করছে। সে বিষয়ে মৈত্রীর থেকে জানবো। দফায় দফায় বৈঠক, গতকাল যেমন বৈঠক হয়েছে তারপরে ভাগে ভাগে অনেক বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবের বাড়িতে গিয়েছেন, তার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, তারা প্রায় 45 মিনিট তাদের মধ্যে কথা হয়েছে। আবার এদিকে আম আদমি পার্টির সাংসদরা, তাদের সঙ্গেও কথা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই যে প্রস্তুতি, অর্থাৎ কি কি বিষয়ে কথা হচ্ছে, কিভাবে তারা এগোবেন, তাদের এই রণনীতি নিয়ে মৈত্রেয়ী কি জানতে পারছি? অখিলেশ যাদবের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কথা হতে পারে বা আপ সাংসদদের সঙ্গে কি কথা হতে পারে? দেখো তনু, আঞ্চলিক দলগুলি যারা অত্যন্ত ভালো ফলাফল করেছে তার মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং অখিলেশ যাদবের দল অর্থাৎ সমাজবাদী পার্টি তারা দুজন একেবারে প্রথমের সারিতে থাকবেন। এবং আমরা দেখেছি যে গতকাল ইন্ডিয়া ব্লকের যখন বৈঠক হয়েছে সেখানেও কিন্তু এই দুই নেতা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব তাদের নিজেদের রাজ্যে বিজেপিকে আটকে দেওয়ার জন্য তারা ভূয়সী প্রশংসিত হয়েছেন। এরপরে রণনীতি ঠিক করার জন্য অর্থাৎ বিরোধিতার ক্ষেত্রে কোন কোন রণকৌশল তাদের হবে সেই রণনীতি ঠিক করার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজকে দিনভর তিনি দিল্লিতেই রয়েছেন এবং তার একাধিক বৈঠক তাকে করতে দেখা যাচ্ছে। তিনি সকালে বৈঠক করেন অখিলেশ যাদবের সঙ্গে, প্রায় 45 মিনিট সেখানে তার বৈঠক হয়। তারপর তার দিল্লির বাসভবনে আসেন আপের সাংসদ রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিং এবং আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত যে বিকেল 4টে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এই বৈঠকে কি আলোচনা হচ্ছে? একদিকে যখন রণকৌশল স্থির হচ্ছে যে বিরোধী হিসেবে তাদের
ভূমিকা কি হবে এবং কিভাবে কোন কোন ক্ষেত্রে কত বেশি আঘাত ছানানো হবে সেই রণকৌশল যখন ঠিক হচ্ছে, তার সঙ্গে সঙ্গেই কিন্তু এই যে আঞ্চলিক দলগুলি রয়েছে যারা অত্যন্ত ভালো ফল করেছে বিরোধী জোটে থেকেও, তাদের ভয়েস যাতে হারিয়ে না যায়, তাদের কণ্ঠস্বর যাতে হারিয়ে না যায়, বিরোধীতে শুধুমাত্র একটি দলের কণ্ঠস্বরই যাতে শোনা না যায়, এবং এই যে আঞ্চলিক দলগুলি রয়েছে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই বিরোধী আসনে পৌঁছানোর ক্ষেত্রেও, তাদেরও যাতে ভয়েস অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকে, সেই বিষয়েও কিন্তু একটা স্ট্র্যাটেজি ঠিক করা হচ্ছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। রাজনীতির এখন রণনীতি নেওয়ার সময়, এবং সেই রণনীতি যেমন বিরোধীরা ঠিক করছে ঠিক তেমনই সরকার পক্ষও ঠিক করছে, অর্থাৎ এনডিএও ঠিক করছে রণনীতি কিভাবে এগোবে তারা, এবং সেই জন্যই তারা বৈঠক করবে। এবং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, এবং এই বৈঠকের জন্য আমাদের রাজ্য থেকে দুই নেতা, বঙ্গ বিজেপির দুই নেতা, সেই দুই নেতাও যাচ্ছেন সেখানে। যাচ্ছেন সুকান্ত মজুমদার, যাচ্ছেন শুভেন্দু অধিকারী, কারণ এই যে বৈঠক, এই বৈঠকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হবে। কি নিয়ে আলোচনা হবে? কাটাছেঁড়া হবে বাংলায় বিজেপির এত খারাপ হাল কেন, 18 থেকে একেবারে 12, 6টা সিট হারাতে হয়েছে কেন, সংগঠনের কোথায় সমস্যা ছিল, সেই সব নিয়ে কথা হবে। এবং শুধু তাই নয়, যেখানে 400 পারের কথা বলা হয়েছিল সেখানে 300 ক্রস করতে পারেনি এনডিএ। কেন এরকম অবস্থা দেশ জুড়ে, তার জন্য শুধু সাংসদ নয়, যেখানে যেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন বিজেপির, সেই মুখ্যমন্ত্রীদেরও ডেকে পাঠানো হয়েছে। এবং আগামীকাল বৈঠক হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকে ঠিক কোন ভাগগুলো, মৈত্রেয়ী, ঠিক কোন ভাগগুলোয় জোর দেওয়া হবে? প্রথমত অবশ্যই ব্যর্থতার দিকটা খুঁটিয়ে দেখা হবে, পোস্টমর্টেম হবে। দ্বিতীয়ত যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা থেকে বুস্ট আপ করার জন্য, কর্মী সমর্থকদের চাঙ্গা করার জন্য কোনো দাওয়াই হয়তো দেওয়া হতে পারে। দেখো, মূলত যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখা হবে আগামীকালের যে বৈঠক, সেটার মূল ফোকাস হবে দুটি জিনিস। এক হচ্ছে যে নতুন সরকার গঠন করার ক্ষেত্রে পোর্টফোলিও কি হতে পারে এবং সেই সংসদীয় ভূমিকা কি হবে, সেই সমস্ত বিষয় নিয়ে এক আলোচনা করা, এবং 2 নম্বর যে ফলাফল হয়েছে সেই ফলাফলের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা, অর্থাৎ কোথায় সমস্যা হয়েছিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিশেষত বাংলা এবং উত্তরপ্রদেশের যারা প্রতিনিধিরা আসছেন, অর্থাৎ বাংলা থেকে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী আজ রাতেই চলে আসার খবর আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। তারা আজকে রাতেই চলে আসছেন দিল্লিতে, এবং একই সঙ্গে যোগী আদিত্যনাথও তিনিও আজ রাতে দিল্লি এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পারছি। ফলে এদেরকেও কিন্তু সেই প্রশ্নের মুখে পড়তে হবে যে কাঙ্ক্ষিত ফল, অর্থাৎ যে লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছিল বিজেপি এই রাজ্যগুলোর ক্ষেত্রে, সেই লক্ষ্যমাত্রা কেন পূরণ করা গেল না, সমস্যাটা কোথায় হলো, তাহলে কি কোথাও প্রার্থী বা বাছাইয়ের ক্ষেত্রে ভুল হয়েছে, নাকি সাংগঠনিক কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেই সমস্ত বিষয়েরও কিন্তু জবাব চাওয়া হতে পারে বলে আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। ফলে একদিকে যখন নতুন সরকার গঠনের দিকে তারা এগোচ্ছেন, তার স্ট্র্যাটেজি কি হবে, তার দিক নির্দেশ, এবং তার সঙ্গে সঙ্গে যে ফলাফল তাদের হয়েছে সেটা কেন হলো, এবং সেই খামতিগুলো আইডেন্টিফাই করে কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়েও কিন্তু নির্দেশ দেওয়া হতে পারে এই নেতাদেরকে। অতনু, ধন্যবাদ।